পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট হাসনাত কায়ুম থেকে। অ্যাডভোকেট হাসনাত কায়ুম। অনেক মাইক্রোফোন হয়ে গেছে তো এই জন্য বারবার ডিস্টার্বটা হচ্ছে, সরি। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ এবং যারা শুনছেন তাদের সবাইকে আমার জায়গা থেকে এবং আমাদের সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে শুনেছি। আমি প্রথমত এই উদ্যোগটাকে একটা খুব দুঃসাহসী উদ্যোগ করতে চাই যে এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন আসলে আলোচনাটা হচ্ছে, আমি এটা থেকে দূরে থাকার চেষ্টা করছি, যখন আলোচনাটা হচ্ছে যে আসলে বাংলাদেশের সংবিধান পুনর্লিখন হবে, সংস্কার হবে, নাকি আসলে নতুন করে করা হবে এবং এটার পদ্ধতি কি হবে, এগুলি নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেরকম একটা সময়ের মধ্যে একটা খসড়া একদম প্রস্তুত করে প্রিন্ট আকারে আমাদের সামনে হাজির করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার জানা মতে বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে না, সংবিধান নিয়ে যারা কাজ করছেন সবার মধ্যে এটা হচ্ছে আসলে প্রথম কাজ এরকম। তো সেদিক থেকে উদ্যোক্তাদের এবং আয়োজকদের সাহসের জন্য এবং উদ্যোগ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষেপে আমার জায়গা থেকে দুইটা তিনটা বিষয়ে কথা বলতে চাই। এইটা নিয়ে আলাপ করতে চাই না, তার কারণ হচ্ছে যে এইটা নিয়ে আলাপ করার জন্য যত সময় লাগবে এবং যেভাবে আলাপ করতে হবে সেই আলাপটা নিশ্চয়ই আমরা যতজনকে এখানে আলাপ করার জন্য ডাকা হচ্ছে তাদের এই সময় হবে না। তবে এটার ভেতরে আমি যাইতে চাচ্ছি, আমি এর বাইরে থেকে দুইটা তিনটা বিষয়কে আসলে একটু স্পর্শ করতে চাই। আমাদের এই যে আলাপটা আসলো যে বাংলাদেশের সংবিধানের এক ধরনের পরিবর্তন লাগবে কিংবা সংস্কার লাগবে, তার আদর্শিক দিক নিয়ে যত কথা হয়, আমার নিজের ধারণা যে তার চেয়ে অনেক বেশি আসলে প্রায়োগিক অভিজ্ঞতা এবং মানুষের ভোগান্তি এবং সেইটা আসলে কোন পথে হতে পারে সেই জায়গাগুলির কারণে এই আলোচনাগুলি আজকে যে পর্যায় পর্যন্ত ছড়াইছে সেটা আসলে সেখানে একটা ভূমিকা রাখছে। আমি সাধারণভাবে সংবিধানকে দুইভাবে বুঝি বাংলাদেশে, কিংবা আসলে আমরা যারা ব্রিটিশ কলোনি ছিলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা যারা স্বাধীন হয়েছি একভাবে, তারপরে তো আমাদের আরেকবার স্বাধীন হওয়া যাচ্ছে। এইরকম সময়গুলিতে যে সংবিধানগুলি তৈরি হয়েছে সেগুলির যে স্ট্রাকচার, সেগুলিতে যে ধরনটা আছে সেটা দুইটা ধরন। একটা হচ্ছে প্রথম দিকে তার কতগুলো আদর্শের কথা বলা হয়েছে রাষ্ট্রের, যে রাষ্ট্র এরকম এরকম করতে চায়। সিটিজেনদের কিছু রাইটসের কথা বলা হয়েছে যে নাগরিকরা এই অধিকার আসলে ভোগ করবে, আর এই কাজগুলিকে বাস্তবায়ন করার জন্য এক ধরনের পাওয়ার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। প্রায়োগিক জায়গাটা রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, আমাদের দেশগুলি ব্রিটিশ কলোনির ভুক্ত ছিল দেশগুলির মধ্যে সাধারণভাবে রাষ্ট্র পরিচালনার যে কাঠামো, সরকার গঠন থেকে শুরু করে সরকার গঠিত হওয়া এবং এটা পরিচালনার যে আসলে কাঠামো, ওই প্রতিষ্ঠানগুলির আসলে এক ধরনের চিত্র এই সংবিধানগুলির মধ্যে তোলা হয়েছে। এখন দেখবেন যে অনেকে বিতর্ক করে যে আমাদের এত বড় সংবিধান লাগবে কেন। সংবিধান তো আসলে আমেরিকাতে যখন ধরে তখন বলে যে এই তো কয়েকশো ওয়ার্ডের একটা জিনিস বলি তো, কিন্তু আমরা 1858 থেকে অন্তত আমাদের এখানে 1858 থেকে সংবিধান বলতে যে জিনিসগুলিকে বুঝে এসছি, এইখানকার জনগোষ্ঠী রাজনীতি বলতে এবং রাজনৈতিক প্রক্রিয়া বলতে যে জিনিসগুলিকে চিনে আসছে, সরকার পরিচালনার পদ্ধতি কিংবা সরকার গঠনের পদ্ধতি, এইগুলি যে বুঝে আসছে, এগুলি আমাদের দেশে আসলে ধারাবাহিকভাবে ভারত শাসন আইনের একটার পর একটা সংশোধনের ভিতর দিয়ে 1935 সাল পর্যন্ত তাদের একটা বিকাশ ছিল। এবং 1935 সালে যে সংবিধানটা আসলে ব্রিটিশ এখানে রেখে যায়, ভারত এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্র তার আলোকেই আসলে সাংবিধানিক রাজনীতিটা পুনর্গঠিত করতে চেয়েছে, সংস্কার করেই আসলে তারা চালাচ্ছে। এবং বাংলাদেশের ঘটনাটা এই ধারাবাহিকতার মধ্যে আছে।